আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আইনের ক্লাসে সকাল বিকাল দুই বেলায় পড়ানোর চেষ্টা করতেছি। আমরা সকালে হচ্ছে আমার বইয়ের কার্যবিধির প্রশ্নগুলো আমরা দেখছিলাম। আর আজকে রাত্রে আমরা মূল বইয়ের আলোকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দমন সংশোধনী অধ্যাদেশ 2025 আমরা ইনশাল্লাহ পড়বো। আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা এই আইনের 18 ধারা থেকে ইনশাল্লাহ সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এই আইনের 18 ধারা থেকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাব। তো যাওয়ার আগে আমি কিছু এমসিকিউ আপনাদেরকে জিজ্ঞাসা করব, সবাই উত্তর দেবেন, তাহলে আইনটা আমাদের যে পর্যন্ত পড়াইছি রিভিশন হয়ে যাবে। আচ্ছা, নারী শিশু আইন সর্বশেষ সংশোধন কত সালে? 2020, 2022 নাকি 2025? দ্রুত বলেন। 2025 সালে। থ্যাংক ইউ। এই আইনি অপরাধের সংজ্ঞা কয় ধারা? দুই ধারা, তিন ধারা, চার ধারা? কয় ধারা? দুই ধারা। থ্যাংক ইউ। নারী শিশু আইনে নারী বলতে কত বছরের নারীকে বোঝাইছে? 16 বছরের নিচে, 12 বছরের নিচে, যে কোনো বয়সের নারী? কোনোটি না। দেখছেন, নারী বলতে যে কোনো বয়সের নারী, যে কোনো বয়সের নারী। শিশু বলতে কত বছর পর্যন্ত এই আইনে শিশু? বন্ধুরা, শিশু বলতে এই আইনে আপনার এই 16 বছর পর্যন্ত হচ্ছে সে শিশু হিসেবে গণ্য হবে। নারী শিশু নারী শিশু আইনে আপনার কোন ধারায় বলা হয়েছে যে অন্য আইনে যাই থাকুক না কেন এই আইনের বিধান প্রযোজ্য হবে এই ঘটনার ক্ষেত্রে? থ্যাংক ইউ। 3 ধারার এই বিধান হচ্ছে প্রযোজ্য হবে। আচ্ছা বলেন, নারী শিশু আইনের কোন ধারায় দেহের 5টি গুরুত্বপূর্ণ অঙ্গ দহনকারী, ক্ষয়কারী বিষাক্ত পদার্থ দ্বারা নষ্ট করলে তার শাস্তি 4-2 ক? হ্যাঁ, 4-2 ক। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আপনাকে বলতেছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোন ধারায় আপনাকে বলা হচ্ছে যে শিশুর পিতৃত্বের পরিচয় নির্ধারণের বিধান রয়েছে? কয় ধারায়? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে 13 ধারায় বিধান রয়েছে। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার এই বলৎকার করলে শাস্তি কোন ধারা? বলৎকার করলে, হ্যাঁ, বলৎকার করলে শাস্তি কয় ধারা? 9-1, 9-2, 9-3, 9-4। হ্যাঁ, বলৎকার করলেও 9-1 শাস্তির বিধান রাখা হয়েছে। আচ্ছা, যদি কোনো ব্যক্তির কর্মের ফলে অপর কোনো নারী আত্মহত্যা করে বা সুইসাইড করে, সেই ক্ষেত্রে আপনাকে যে বলা হচ্ছে যে এই আইনের আপনার কোন ধারায়, এই আইনের কোন ধারায় হচ্ছে আপনার কি বলতেছে? বলতেছে যে আপনার এই আত্মহত্যা করলে সর্বোচ্চ শাস্তি শাস্তি কত বছরের কারাদণ্ড? সর্বোচ্চ 10 বছর, সর্বনিম্ন 5 বছর, সর্বনিম্ন 10 বছর, সর্বনিম্ন 3 বছর? কোনোটি না। হ্যাঁ, সর্বনিম্ন 10 বছর, সর্বনিম্ন 5 বছরের শাস্তি আছে। এরপরে বলেন, নারী শিশু আইনের যৌন নির্যাতনের শাস্তি নিচের কোনটি? সর্বোচ্চ 10, সর্বনিম্ন 3, সর্বোচ্চ 10, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 10, সর্বনিম্ন 5? কোনোটি না। থ্যাংক ইউ। 10/5, অর্থাৎ সর্বোচ্চ 10, সর্বনিম্ন 3। আচ্ছা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনার যৌতুকের শাস্তি কোন ধারায় বর্ণিত আছে? 11 ধারা, 12 ধারা, 13 ধারা? হ্যাঁ, 11 ধারায় বর্ণিত আছে। যৌতুকের জন্য সাধারণ আঘাত এই আইনের কোন ধারা? সাধারণ আঘাত বন্ধুরা, সাধারণ আঘাতের কথা আপনাকে বলা হচ্ছে এই আইনের হচ্ছে আপনার 11 গতে আপনাকে বলতেছি। ধন্যবাদ। এরপরে বলেন যে যৌতুক নিরোধ আইন অনুসারে আপনার যৌতুকের জন্য মিথ্যা মামলা করলে কোন ধারায় সাজা আছে? 18 ধারা, 12 ধারা, 6 ধারা? হ্যাঁ, 6 ধারায় সাজার বিধান রাখা হয়েছে। এরপরে বলেন যে ভিকটিমের ছবি যদি প্রচার বা প্রকাশ করা হয়, কি বলতেছে? ভিকটিমের ছবি প্রচার প্রকাশ করলে কয় ধারায় শাস্তি? 14 ধারা। ভিকটিমের ছবি প্রচার বা প্রকাশ করলে বলা হচ্ছে বলা হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে আপনার এই কত বছরের সাজা আছে? 7 বছর, 5 বছর, 2 বছর? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার 2 বছরের সাজা আছে। ভিকটিমের ছবি যদি আপনি প্রচার বা প্রকাশ করেন, 2 বছরের সাজার বিধান কিন্তু এখানে রয়েছে। ধন্যবাদ। এরপরে 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 বলেন যে নারী ও শিশুর নির্যাতন দমন আইন অনুসারে ভিকটিমের ছবি যদি পত্রিকায় প্রকাশ করে কত লক্ষ টাকা জরিমানার বিধান আছে? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ? ধন্যবাদ। 1 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। এরপরে বলেন, নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে স- ধর্ষণের ফলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তানের কার পরিচয়ে পরিচিত হবে? পিতার পরিচয়, মাতার পরিচয়, পিতামাতা উভয়ের পরিচয়ে? কোনোটি না। হ্যাঁ, পিতামাতা উভয়ের পরিচয় সে হচ্ছে বড় হবে। থ্যাংক ইউ। এরপরে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে
ধর্ষণের ব্যয়, সন্তান জন্মগ্রহণ করলে তার ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্র। তারপর হচ্ছে আপনার পরিবার, তারপর হচ্ছে আপনার চেয়ারম্যান মেম্বার, কেউই না। তাহলে ধন্যবাদ, এটা হচ্ছে আপনার রাষ্ট্র বহন করবে। ধন্যবাদ, রাষ্ট্র বহন করবে। এরপরে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণের ফলে জন্মগ্রহণ করার করার ফলে কোনো শিশু সে টাকা কার কাছ থেকে আদায় করতে হবে? ধর্ষকের কাছ থেকে, ধর্ষিতার কাছ থেকে, ক খ কোনোটিই না। ধর্ষকের কাছ থেকে বা পিতার কাছ থেকে আপনার আদায় করতে হবে। এরপরে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে আপনার অপহরণের শাস্তি কয় ধারা? 7 ধারা, 8 ধারা, 9 ধারা? থ্যাংক ইউ, 7 ধারায় শাস্তার বিধান আছে। এরপরে বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কাউকে আটকায় রাখলে কোনো নারী বা শিশুকে কয় ধারায় শাস্তি? হ্যাঁ, থ্যাংক ইউ, এটা হচ্ছে 8 ধারা মোতাবেক তার শাস্তির বিধান রাখা হয়েছে। এরপরে বলেন এই দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখিয়ে যদি যৌনকর্ম করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোন ধারায় শাস্তি আছে? 9-এর খ, 9-এর খ, 9-এর গ। ধন্যবাদ, এসে 9-এর খতে তার শাস্তি আছে। ধন্যবাদ। এরপরে বলে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষণ করে যদি আপনি কোনো নারীর স্তন বা যৌন অঙ্গে কোনো কিছু নিক্ষেপ করেন বা ধারালো কোনো কিছু দিয়ে কাটেন ফাড়েন, কয় ধারায় অপরাধ? 9-এর ক, 9-এর খ, 9-এর গ। ধন্যবাদ। 9-এর গোয়াতে হচ্ছে আপনি এই কাজ করছেন বলে গণ্য হবে, অর্থাৎ আচ্ছা। এরপরে বলেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে ধর্ষকের কাছ থেকে যে টাকা আদায়যোগ্য হবে সেই সম্পদ যদি তার মালিক না থাকে, তাহলে এই টাকা কিভাবে আদায় করতে হবে? ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হবে ওই টাকা থেকে আদায় করতে হবে। তারপর হচ্ছে আদায় করা যাবে না, আইনি কোনো বিধান নেই। সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, ভবিষ্যতে যে সম্পত্তির মালিক হবে ওই টাকা থেকে আদায় করতে হবে। আচ্ছা। এরপরে বলেন ধর্ষিতর নিকট থেকে সম্পত্তি মানে কোন ভাবে আদায় করতে হবে? সম্পত্তি কোরক করে, তারপর আছে কোরক ছাড়া নিলামে বিক্রি করে, ক ও খ কোনোটি না। হ্যাঁ, ক ও খ হবে, অর্থাৎ দুটোই এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, ধর্ষণের ফলে যদি কোনো ব্যক্তি হচ্ছে আপনার মিথ্যা মামলা করলে এই আইনের কোন ধারা মোতাবেক সাজা হবে? মিথ্যা মামলা করলে 17 ধারা। মিথ্যা মামলার শাস্তি নারী শিশুতে কয় বছরের কারাদণ্ড বলেন? হ্যাঁ, কয় বছরের কারাদণ্ড? এটা মিথ্যা মামলার শাস্তি আছে নারী শিশুতে, আপনাকে বলতেছে যে আপনার এই 17 ধারা মোতাবেক 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরপরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক কোনো মামলা করে, হ্যাঁ, যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার শাস্তি কয় কয় বছরের কারাদণ্ড হতে পারে? 2 বছর। হয়রানিমূলক মামলা করলে হচ্ছে 2 বছরের শাস্তি আপনার এখানে হতে পারে। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই নারী শিশু 17 ধারা পর্যন্ত কি বেসিক্যালি পড়ালাম, আর এখান থেকে আমরা বিভিন্ন এমসিকিউ তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা নারী শিশু আইনের 18 ধারা থেকে সামনের দিকে যাব। ঠিক আছে কিনা? নারী শিশু আইনের 18 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে অপরাধ তদন্তের সময়সীমা, অর্থাৎ এই অপরাধটা আপনি কিভাবে তদন্ত করবেন। বিশেষ করে 3 থেকে 4টা আইনের অপরাধ তদন্তের সময়সীমা আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন নারী শিশু 18 ধারা, ঠিক আছে কিনা? তারপর আছে মাদক দ্রব্যের তদন্তের সময়সীমা আছে 31, কয় ধারা? মাদক দ্রব্য কয় ধারা তদন্তের সময়সীমা? মাদক দ্রব্য হলো কয় ধারা যেন ভুলে গেছি। মাদক দ্রব্য হচ্ছে 31, হ্যাঁ 31। অস্ত্র আইনে কত? অস্ত্র আইনে কয় ধারা? অস্ত্র আইনে কয় ধারা? হ্যাঁ, অস্ত্র আইনে কয় ধারা মনে নাই? অস্ত্র আইনে 30 ক, অস্ত্র আইনে 30 ক, হ্যাঁ। ফরমালিন আইনে অস্ত্র আইনে 30 ক। এরকম মানে কয়েকটা আইন আছে, 4-5টা আইন আছে যেখানে আমাদের এই তদন্তের সময়সীমা আমাদের মুখস্থ করতে হবে। এখান থেকে আমাদের 2020 সালে তদন্তের সময়সীমা থেকে 4টা এমসিকিউ আসছিল, বলছিল যে এই আইনে আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তাহলে এই আসামি হাতে নাতে গ্রেপ্তার করলে বলা হচ্ছে যে আপনার এই 7 দিনের মধ্যে হচ্ছে আপনার তদন্ত কার্যক্রম হচ্ছে আপনার শেষ করতে হবে। কতদিনের মধ্যে বন্ধুরা? বলতে 7 দিনের মধ্যে আপনাকে তদন্ত কার্যক্রম এই মানে সরি, ভুল হয়ে গেছে। অর্থাৎ এখানে তদন্তের সময়সীমাটা আমরা এইভাবে একটু মুখস্থ করব যে হাতে নাতে গ্রেপ্তার হলে কয়দিন আর হাতে নাতে গ্রেপ্তার না হলে কয়দিন, পরবর্তী তদন্তকারী কর্মকর্তা কতদিন সময় পাবে। আর এই সিস্টেমে যদি আমরা একটা ছক আকারে পড়ি, ছকটা আপনাকে দিয়ে দিতে পারেন তাহলে মনে থাকবে। 18 ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে এই অপরাধ তদন্তের সময় অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতা যাই হোক না কেন, এই আইনের অধীনে কোনো অপরাধ তদন্ত অভিযুক্ত ব্যক্তি যদি হাতে নাতে গ্রেপ্তার হয় তাহলে 15 কার্য দিবসের মধ্যে আপনাকে তদন্ত শেষ করতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে নারী শিশু আইনে আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে কত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হয়? জোরে বলেন, জোরে বলেন, কত কার্য দিবস?
বলা হচ্ছে 15 কার্য দিবসের মধ্যে হচ্ছে আপনার তদন্ত কার্যক্রম হচ্ছে আপনার শেষ করতে হবে। আরো জোরে বলেন, কত কার্য দিবসের মধ্যে? 15 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করতে হবে। এরপরে বলতেছে যে আপনার এই আইনের অধীনে প্রতিষ্ঠিত ট্রাই বলতেছে যে আপনার এই এখানে আপনাকে বলতেছে যে অভিযুক্ত ব্যক্তি যদি হাতে নাতে গ্রেপ্তার না হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ধৃত হইলে বা অন্য কোনো কর্তৃক ধৃত হইয়া পুলিশের নিকট সোপর্দ হইলে তার ধৃত হওয়ার তারিখ হতে 15 কার্য দিবসের মধ্যে এটা আপনাকে শেষ করতে হবে। অর্থাৎ এখানে বলতেছে পুলিশ অফিসার অভিযুক্তকে ধরতে পারলে অথবা যদি অন্য কোনো ব্যক্তি পুলিশের কাছে ধরিয়ে দেয়, তাহলে 15 কার্য দিবসের মধ্যে এই তদন্ত কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। এরপরে বলতেছে যে অভিযুক্ত ব্যক্তি অপরাধে যদি হাতে নাতে গ্রেপ্তার না হয়, সেই ক্ষেত্রে বলতেছে তদন্তের আদেশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সহজ বাংলা হচ্ছে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে পরবর্তী 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। কার্য দিবস কোনটা জানতে হবে। কার্য দিবসটা হচ্ছে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য সকল যে দিনগুলো আছে, এইগুলোই বেসিক্যালি কার্য দিবস। ঠিক আছে কিনা, এটা মনে রাখবেন। তাহলে এমসিকিউ আসতে পারে, আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে কত কার্য দিবস? 15 কার্য দিবস। হাতে নাতে গ্রেপ্তার না হলে কত কার্য দিবস? 30 কার্য দিবস। এরপরে বলতেছে যে পুলিশ অফিসার যদি উপরে উল্লেখিত সময় তদন্ত কার্যক্রম শেষ না করতে পারে, হ্যাঁ, তাহলে তদন্তের মেয়াদ শেষ হওয়ার পূর্বে কেস ডায়েরি সহ বিলম্বে কারণ সংবলিত লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করবে। ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয়, পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত তিনি শেষ করতে পারবে। ঠিক আছে কিনা। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমারে হাতে নাতে ধরলে যে 15 কার্য দিবস দিচ্ছে, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস তোমাকে দিচ্ছে, এই সময়ের মধ্যে তুমি তদন্ত কার্যক্রম শেষ করতে পারলে না, তাহলে তুমি কি কাজ করবে ভাই? তাহলে সেই কথা এখানে বলতেছে যে ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদনের সাপেক্ষে এমসিকিউ কিভাবে আবেদন করবেন, কেস ডায়েরি সহকারে আবেদন করতে হবে এবং বিলম্বের কারণ লিপিবদ্ধ করে আপনাকে আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে বলতেছে পরবর্তী 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 15 কার্য দিবসের মধ্যে আপনাকে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাকে বলতেছে যে তবে কেন, কি ভুল আছে নাকি? ঠিক আছে না? 30ই তো হবে, কি সমস্যা? ঠিকই তো আছে ভাই, এটা তো নতুন নতুন এভাবেই তো আছে। নতুন এভাবেই দেশে একটু ভালো করে দেখেন। আচ্ছা, তাহলে হাতে নাতে হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস। ঠিক আছে। এরপরে আপনি অতিরিক্ত আবেদনের মাধ্যমে আপনি আরো 15 কার্য দিবসের মতো তদন্ত আপনি শেষ করবেন। এরপরে বলতেছে তবে শর্ত থাকে যে যে সকল মামলা তদন্তে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট অনুমোদন সাপেক্ষে ডিএনএ পরীক্ষা আবশ্যক, সে সকল মামলা তদন্তে মেয়াদ ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট ন্যূনতম প্রয়োজনীয় সময় পর্যন্ত বর্ধিত করতে পারবে। ভালো করে বুঝেন, ভালো একটা কথা বলছে। অর্থাৎ যে সকল মামলা তদন্তের জন্য আপনার ডিএনএ পরীক্ষা করা আবশ্যক, সেই ক্ষেত্রে কিন্তু উপরের বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল কি করতে পারবে? মামলার মেয়াদ আরো বর্ধিত করতে পারবে, অর্থাৎ এটাকে আরো বৃদ্ধি করতে পারবে। তাহলে আমরা এখানে কি শিখলাম বন্ধুরা? এগুলো আসলে পয়েন্ট আকারে লিখলেও উত্তর হয়ে যাবে। অর্থাৎ আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস। তারপরও যদি আপনি না পারেন, ট্রাইব্যুনালের কাছে আপনি এই কেস ডায়েরি সহকারে আপনি একটা আবেদন করবেন। ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয়, আপনাকে আরো 15 কার্য দিবস সময় দেবে এবং তার মধ্যে আপনি তদন্ত কার্যক্রম শেষ করবেন। এরপরে বলতেছে যে যদি যদি আপনার মামলার ক্ষেত্রে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়, বলতেছে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল বা আদালত আপনাকে প্রয়োজনীয় সময় আপনাকে বর্ধিত করতে পারবে। এই ধারাটা আমরা জানতেছি 18 ধারা। এখন এই কথাগুলো তুমি যদি 18 ধারা লিখে 1 2 3 আকারে পয়েন্ট আকারে লিখে দাও, তাহলে তোমার উত্তরটা এখানে হয়ে যাবে। ঠিক আছে কিনা। তাহলে আমরা আরো একটু উপরে যাই, দেখি কি বলছে। নিচে আসো, নিচে আসো ভাই, কি বলছে দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা বলতেছে যে নিচে আসেন, নিচে আসেন, 18 নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, 4 উপধারা, 5 উপধারা বাতিল। 6 উপধারায় কি বলতেছে? বলতেছে 1 উপধারায় সময়সীমা এবং ক্ষেত্রমতে 2 ও 3 উপধারায় বর্ধিত সময়সীমার মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে না পারলে তৎসম্পর্কে ব্যাখ্যা সংবলিত প্রতিবেদন পর্যালোচনা পর তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট যদি এই সিদ্ধান্ত উপনীত হন
যে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন না হয় সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বা ক্ষেত্র বিশেষ কোনো সরকারি কর্মকর্তা দায়ী, তাহলে বলতেছে তাদের অদক্ষতা বা অসদাচরণ হিসেবে এটা বিবেচিত হবে। ঠিক আছে কিনা? তাহলে 4-5 এটা হচ্ছে বাতিল হিসেবে গণ্য করছে। 3 নম্বরটা বোঝেন নাই, তাই না? 3 নম্বরটা মানে 18-3 উপধারায় কি বলছে, তাই 18-3 উপধারায় কইছে কি যে হাতে নাতে গ্রেপ্তার বা হাতে নাতে গ্রেপ্তার না হওয়ার যে তদন্তের যে সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে তুমি যদি তদন্ত কার্যক্রম শেষ করতে না পারো তাহলে তুমি একটা আবেদন করবা। আবেদন করলে তোমাকে আরো 15 কার্য দিবস সময় আদালত দেবে এবং এর মাধ্যমেই তোমাকে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। ঠিক আছে কিনা? এই কথাটাই এখানে বলতেছে। অর্থাৎ বলতেছে যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর উহার বিরুদ্ধে নারাজি দাখিল হইলে ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নিমিত্তে নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করতে পারবে এবং অনুরূপ ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্ত হয়ে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তাহলে দেখেন, আগের 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 যে বিষয়গুলো ছিল ওটা কিন্তু বাদ করে দিচ্ছে। আগে ছিল হাতে নাতে গ্রেপ্তার হলে এতদিন, হাতে নাতে গ্রেপ্তার না হলে এত দিন। আবার যখন মামলাটা ট্রাইব্যুনালে যাবে, ট্রাইব্যুনাল আবার নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে। আবার নতুন তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে গ্রেপ্তার হলে এই কয়দিন, হাতে নাতে গ্রেপ্তার না হলে এই কয়দিন। তবে এই সংশোধনে এসে এগুলো বাদ দিয়ে দিয়েছে। ডাইরেক্ট এখানে একবারে আনছে হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস। এরপরে তুমি আবেদনের মাধ্যমে আরো 15 কার্য দিবস সময় পাবা। তবে তোমাকে বলতেছে ডিএনএ পরীক্ষার যদি বিষয় থাকে সেই ক্ষেত্রে আদালত তোমাকে নতুন নতুন করে আরো সময় বর্ধিত করতে পারবে। এরপরে বলতেছে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর উহার বিরুদ্ধে নারাজি দাখিল হইলে ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নিমিত্তে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে এবং অনুরূপ ক্ষেত্রে তদন্তের আদেশ প্রাপ্ত হয়ে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। অর্থাৎ পুলিশ অফিসার যদি চার্জশিট দিয়ে দেয়, দেওয়ার পরে নারাজি আবেদন দিল বা পুলিশের রিপোর্টের বিরুদ্ধে নারাজি প্রতিবেদন আবেদন করলো বাদীপক্ষ, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করবে? নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে এবং 15 কার্য দিবসের মধ্যে নতুন তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শেষ করে ফেলবে। এখানে দেখেন, এখানে বলতেছে যে নির্ধারিত সময়ে পুলিশ অফিসার যদি তদন্ত কার্যক্রম শেষ করতে না পারে সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তার নিকট ব্যাখ্যা চাবে। ব্যাখ্যা যদি সে সন্তোষজনক জবাবভাবে না দিতে পারে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির অদক্ষতা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং এই অদক্ষতা অসদাচরণ বার্ষিক গোপনীয় অনুবেদনে লিপিবদ্ধ করা হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে কখন তদন্তকারী কর্মকর্তার শাস্তির বিধান আছে, লেখো কখন শাস্তির বিধান। তাহলে এই 18-6 শাস্তির বিধান আছে। অর্থাৎ তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে না পারো তাহলে তোমার এটা অদক্ষতা এবং অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে চাকরির বিধিমালা অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। ঠিক আছে কিনা? সাথে বলতেছে যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর যদি ট্রাইব্যুনাল তদন্ত তথ্যাদি পর্যালোচনা করে এই মর্মে সন্তুষ্ট হয় তদন্ত প্রতিবেদন আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয় এবং উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ দিতে পারে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু আইনে আসামি কখন সাক্ষী হয়, বুঝিয়ে লেখো। তখন এই 18-7 উপধারা দিয়ে অ্যান্সার করতে হবে। ছোট্ট প্রশ্ন, কিন্তু না বুঝলে কিন্তু লিখতে পারবেন না। 5 মার্কের প্রশ্ন দিয়ে দিতে পারে যে নারী শিশু আইনে আসামি কখন সাক্ষী হয়। তাহলে 18-7 বলতেছে যে মামলা তদন্তের স্বার্থে বা ন্যায় বিচারের স্বার্থে আদালত যদি মনে করে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর যে আসামিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী করা বাঞ্ছনীয়, তবে উক্ত ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে গণ্য করার নির্দেশ বিজ্ঞ আদালত হচ্ছে আপনার দিতে পারে। এই কথাটাই আপনাকে 18-7 বলতেছে। 18-8 কি বলছে? বলতেছে যদি মামলা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পর ট্রাইব্যুনালের নিকট মনে হয় এই আইনের অধীন কোনো অপরাধ তদন্তকারী কর্মকর্তা নিজে বা তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার নির্দেশে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার উদ্দেশ্যে বা গাফিলতির মাধ্যমে অপরাধটি প্রমাণের ব্যবহারযোগ্য বা আলামত সংগ্রহ বা বিবেচনা না করে মামলার প্রয়োজন ব্যতিরেকে কোনো ব্যক্তিকে আসামির পরিবর্তে সাক্ষী করছে বা গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা না করে তদন্ত প্রতিবেদন দাখিল করছে, তাহলে উক্ত তদন্তকারী কর্মকর্তা ক্ষেত্রমতে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কার্য অবহেলা অদক্ষতা চিহ্নিত করে ক্ষেত্রমতে তাহার ঊর্ধ্বতন কর্মকর্তার নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে পুলিশের শাস্তি নারী শিশু আইনে কোন কোন ধারায় আছে? তাহলে 18-7 আছে, সরি 18 হচ্ছে আপনার 6 আছে এবং 18 হচ্ছে আপনার এই যে 8 এই বিধানটা রাখা আছে।
18 18 ছয়ে যেটা বলতেছে নির্দিষ্ট সময় তদন্ত করতে না পারলে সেটা অদক্ষতা অসদাচরণ, তার শাস্তি হবে। আর 18 8 বলতেছে যে কোনো তদন্তকারী কর্মকর্তা যদি সঠিকভাবে তদন্ত করতে না পারে বা তদন্ত না করে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কোনো আসামিকে বাদ দিয়ে দিছে অথবা কোনো আসামিকে শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য কোনো আলামত ধ্বংস করছে বা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা আনে নাই, সেই ক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তাকে ক্ষেত্র বিশেষ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে হ্যাঁ আইনগত শাস্তির নির্দেশ দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট এই কি দিতে পারে, আপনার নির্দেশ দিতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে কিনা। রিটেনে প্রশ্ন আসবে, রিটেনে প্রশ্ন আসবে, বলা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে তদন্তকারী কর্মকর্তার কখন শাস্তির বিধান আছে, তখন এই 18 6 এবং 18 এই 8 এই দুটো ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্দিষ্ট সময় তদন্ত করতে না করলে শাস্তি আছে, আর একটা বলতেছে যে আসামিকে যদি বাদ দিয়ে দেয় বা গুরুত্বপূর্ণ সাক্ষ্যকে যদি নষ্ট করে ফেলে বা মানে আলামত নষ্ট করে বা এটাকে গাফিলতি করে, তাহলে তার শাস্তির বিধান আছে। আচ্ছা, 9 বলতেছে যে ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেট কোনো আবেদনের পরিপ্রেক্ষিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে কোনো তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারে। ভালো করে দেখেন, অর্থাৎ এখানে কি বাদী চেঞ্জ হতে পারে কিনা, চেঞ্জ হতে পারে। ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমতে ম্যাজিস্ট্রেটের কোনো আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য কোনো তথ্যের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কোনো তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবে। অর্থাৎ নারী শিশু মামলার আইনে আয়ু চেঞ্জ হতে পারে কিনা, হ্যাঁ আয়ু চেঞ্জ হতে পারে। কে এখানে বলতেছে তদন্তকারী ট্রাইব্যুনাল যদি মনে করে চেঞ্জ হতে পারে, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো ব্যক্তি আবেদন করে সেক্ষেত্রেও চেঞ্জ হতে পারে, ঠিক আছে কিনা। এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। এবং 10 উপধারাটা নতুন সংশোধন করা হয়েছে, বলতেছে ধারা 9 অধীনে মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোন তদন্ত কর্মকর্তার বদলি কার্যকর করা যাবে না। এই দেখেন গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে, বলতেছে ধারা 9 অধীন মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোন তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা। 9 অধীন কোনটা? ওই যে ধর্ষণ, অর্থাৎ ধর্ষণ রিলেটেড মামলা তদন্ত করার সময়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে কিনা। ধারা 18 10 উপধারায় যেটা বলতেছে যে 9 অধীনে 9 অধীনে 9 অধীনে যে মামলা অপরাধটা আছে, অর্থাৎ 9 ধর্ষণ, 9 ধর্ষণ করে মারি ফেলা, 9 দলবদ্ধ ধর্ষণ, 9 ধর্ষণ করে মেরে ফেলার চেষ্টা করা, 9 খতে হচ্ছে ধর্ষণের চেষ্টা করা, 9 গতে হচ্ছে ধর্ষণ করার চেষ্টার সময় যৌনাঙ্গ স্তনে কোনো কিছু আঘাত করা, হ্যাঁ। তারপর আছে 9 5 হচ্ছে পুলিশ হেফাজতে ধর্ষণ, হ্যাঁ। তাহলে এই কাম করার সময় যে মামলা তদন্তকারী কর্মকর্তা এই মামলার আয়ু, তাহলে এই আয়ুকে প্রশাসনিক কারণে বদলি কার্যকর করা যায়, অর্থাৎ তাকে তার বদলি করা যায়। ততক্ষণ পর্যন্ত মামলা তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আয়ুর বদলি কার্যকর করা যাবে না। প্রশাসনিক আদেশে কোন তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলছে বন্ধুরা। অর্থাৎ 9 অধীনে মামলা তদন্ত করার সময় প্রশাসনিক আদেশে কোন তদন্তকারী কর্মকর্তার বদলি কার্যকর আপনি করতে পারবেন না। তাহলে এই 18 ধারাটা কিন্তু অনেক ফেসাদি ধারা। এই 18 ধারা থেকে কমসে কম 5টা রিটেন আসতে পারে। কিরকম? 1 নম্বরে আসবে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে মামলা তদন্তের সময়সীমা লেখো। তাহলে তুমি কিভাবে লেখবা? আমি যেভাবে পয়েন্ট বই বলে তুমি এইভাবে লেখবা। 1 নম্বরে লেখবা আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 15 কার্য দিবস, শেষ। 2 নম্বরে লেখবা আসামি হাতে নাতে গ্রেপ্তার না হলে 30 কার্য দিবস, শেষ। তারপরে যদি তদন্ত করতে না পারে কেস ডায়েরির মাধ্যমে আবেদন করতে হবে, আদালত যদি মনে করে 15 কার্য দিবস আরো বৃদ্ধি করতে পারবে। তবে যে সকল মামলায় ডিএনএ পরীক্ষার প্রয়োজন আছে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ইচ্ছে করলে আরো সময় বৃদ্ধি করতে পারবে, ঠিক আছে কিনা। এরপরে আপনাকে বলতেছে যে তদন্তকারী কর্মকর্তা বলা হচ্ছে যে আপনার এই মানে কোন তদন্ত প্রতিবেদন দাখিলের পর ওর বিরুদ্ধে যদি বাদী পক্ষ নারাজি দেয় সেক্ষেত্রে নতুন তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালত নিয়োগ করতে পারবে এবং নতুন তদন্তকারী কর্মকর্তা 15 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে ফেলবে, ঠিক আছে কিনা। এরপরে 18 6 থেকে এটা হলো তদন্তের সময়সীমা শেষ হয়ে গেল। যদি প্রশ্ন আসে যে নারী শিশু আইনে তদন্তের সময়সীমা লেখো, তাহলে 18 1 2 3 দিয়ে অ্যান্সার করে ফেললেই আপনার তদন্তের সময়সীমা শেষ। এটা এএসআই অর্থাৎ আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর। তদন্তের সময়সীমা লেখো, 18 1 2 3 অথবা পয়েন্টগুলো লিখে দিলি উত্তরটা আপনার হয়ে যাবে, ঠিক আছে কিনা। এরপরে প্রশ্ন আসে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে
আপনার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কখন ব্যবস্থা গ্রহণ করা যায়। তাহলে এখানে বলতেছে 18(6) তদন্তকারী কর্মকর্তা নির্দিষ্ট সময় তদন্ত করতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়। আর একটা বলতেছে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত পর্যালোচনা করে যদি দেখে যে কোনো আসামিকে বাদ দিয়ে দিয়েছে অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এরকম করছে, তাহলে ওই তদন্তকারী কর্মকর্তার এটা অসদাচরণ, তার শাস্তির ব্যবস্থা আছে। এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে, যেমন এসপি যদি এই কাম করে তাহলে এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইজি কে কোর্ট নির্দেশ দেবে যে অমুক জেলার এসপি এই কাম করছে, তাকে এই ব্যবস্থা নেওয়া হোক। ঠিক আছে কিনা? এখান থেকে আর একটা প্রশ্ন রিটেনে আপনার আসতে পারে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে মামলা তদন্তকারী কর্মকর্তার কখন বদলি করা যাবে না। তাহলে ধর্ষণের মামলা কোনো তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত করে সেক্ষেত্রে তার প্রশাসনিক কারণে বদলি করা যাবে না। 18(10) আপনাকে এই কথা বলতে, কততে? 18(10) আপনাকে এই কথা বলতেছে। আচ্ছা। আর নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে মামলা তদন্তকারী কর্মকর্তা আপনার পরিবর্তন করা যায় কিনা? হ্যাঁ, পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে আদালতের নির্দেশে কোনো বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা বা আয়ু আপনার পরিবর্তন করা যাবে। ঠিক আছে কিনা? এতটুকু মনে রাখলেই হবে, এর বেশি আর জানার দরকার নেই। এই 18 ধারাটা আমরা মোটামুটি একটু মুখস্থর মতো রাখবো, পরীক্ষায় আসতে পারে। 19 ধারা দেখবো, অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি। 19 ধারা বলতেছে এই আইনের অধীনে সকল অপরাধ বিচারার্থে গ্রহণীয় হইবে এবং 11(গ) দফায় উল্লেখিত অপরাধ আপোষযোগ্য হবে। দেখেন 11(গ) ধারায় কি বলতেছে বন্ধুরা? 11(গ)তে বলতেছে ওই যে যৌতুকের জন্য সাধারণ আঘাত করা। জোরে বলেন, 11(গ)তে কি? যৌতুকের জন্য সাধারণ আঘাত করা। তো যৌতুকের জন্য সাধারণ আঘাতের এই বিষয়টি, যৌতুকের জন্য সাধারণ আঘাতের এই বিষয়টি অবশ্যই এমসিকিউ কি হবে? আপোষযোগ্য হবে। আপোষযোগ্য, এটা 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 লাল লাল কালিতে দাগাও তো দেখি, দাগানো যায় কিনা। এটা হচ্ছে আপোষযোগ্য। আপোষযোগ্য রেড দিয়ে রাখো, আপোষযোগ্য হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে এরপরে আর একটা দেখবো যে 2 উপধারা 3-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ সংগঠনে জড়িত মূল এবং প্রত্যক্ষ অভিযুক্ত কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। ভালো করে দেখেন, তাহলে নারী শিশু আইনের অপরাধ কি জামিনযোগ্য নাকি জামিনের অযোগ্য? এটা অবশ্যই জামিনের অযোগ্য। অর্থাৎ মূল অপরাধে যে ব্যক্তি জড়িত এবং যে ব্যক্তি প্রত্যক্ষভাবে এই অপরাধে সহায়তা করছে তাকে কোনোভাবেই জামিনে মুক্তি দেওয়া যাবে না। এই এমসিকিউটা মনে রাখবেন যে নারী শিশু আইনে মূল অপরাধী কি জামিনে মুক্তি পাবে? না, জামিনে মুক্তি পাবে না। আর কে মুক্তি পাবে না? যে প্রত্যক্ষভাবে জড়িত আছে এমন ব্যক্তি জামিনে কিন্তু মুক্তি পাবে না। এরপরে বলতেছে তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারীর পক্ষ শুনানির সুযোগ দেওয়া না হয় এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি যেসব উপযুক্ত কর্ম ট্রাইব্যুনাল ক্ষেত্রের মধ্যে একটি সময় সন্তুষ্ট হন। মোট কথা হচ্ছে যে এই আইনের অধীনে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি মূল আসামি তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে না। ঠিক আছে কিনা? তবে জামিনে মুক্তি দেওয়া যাবে যদি বিবাদী পক্ষের কোনো মানে আবেদন না থাকে, সেক্ষেত্রে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর একটা বলতেছে যে কোনো নারী বা শিশু হলে, বিবাদী পক্ষ তারপরে শারীরিক অসুস্থ হলে তারপরে জামিনে মুক্তি দেওয়া যাবে যদি তার ন্যায় বিচারে কি প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, জামিনে মুক্তি দেওয়া যাবে। ঠিক আছে কিনা? এই কথাটাই আপনাকে এখানে বলতেছে। আচ্ছা, এরপরে বলতেছে যে 4 উপধারা 2-এ উল্লেখিত ব্যতীত এই আইনের অধীনে অপরাধ সংক্রান্ত অভিযুক্ত কোনো ব্যক্তির জামিনে মুক্তি দেওয়ার ন্যায়সঙ্গত মারু ট্রাইব্যুনাল একটি কারণ লিপিবদ্ধ করে, ঘুরে ফিরে একই কথা। মানে জামিনে মুক্তি দেওয়া যাবে না যদি সে শিশু হয়, নারী হয়, অক্ষম হয়, দেওয়া যাবে। আবার বলতেছে আদালত যদি মনে করে জামিনে মুক্তি দেওয়া যাবে, সেক্ষেত্রে আদালত তার কারণ লিপিবদ্ধ করে ওই আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। এই হলো জামিন সংক্রান্ত বিধান। তাহলে আমাদের রিটেনে একটা প্রশ্ন আসতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে জামিন সংক্রান্ত কি বিধান আছে? জামিন সংক্রান্ত বিধান রিটেনে প্রশ্ন, গুরুত্ব দাগায় রাখো। তোমাকে তো আগে প্রশ্ন বুঝতে হবে ভাই, প্রশ্নটা কিভাবে আসবে। তাহলে জামিন সংক্রান্ত বিধান নারী শিশু আইনের কোন ধারা? 19 ধারা। 1 নম্বরে বলতেছে এই আইনের অধীনে প্রত্যেক যে মূল অপরাধী এবং প্রত্যক্ষ অপরাধী তাকে জামিনে ছাড়া যাবে না। এই উপধারা লেখার দরকার নেই, জাস্ট 19 ধারা লিখে দেবো, শেষ। আর নোট 1-2 আকারে নোট আকারে লাগবা। তাহলে এখানে বলতেছে যে মানে জামিনে আপনার মুক্তি দেওয়া যাবে না। ঠিক আছে কিনা? তবে অপরাধী যদি হচ্ছে আপনার নারী হয়, শিশু হয়, অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত ক্ষেত্র মতে সন্তুষ্ট সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারবে। এরপরে বলতেছে যে আপনার আদালত যদি মনে করে কোনো অপরাধীকে জামিনে মুক্তি দেওয়া যায়, সেক্ষেত্রে আদালত তার সন্তুষ্টি বিধান সাপেক্ষে তার জামিনে মুক্তি দেওয়া কেন হবে তার কারণ লিপিবদ্ধ করে একজন আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। মানে
প্রথমে কইছে যাবে না, পরে আদালত মনে করলে যাবে আর কি। এই এই কথা হচ্ছে 19 ধারায় আপনাকে বলতেছে। আমরা চলে যাবো এখন 20 ধারা। তাহলে 18 ধারায় আমরা তদন্তের সময়সীমা দেখলাম, 19-এ আমরা বিচারের মানে জামিন সংক্রান্ত বিধানগুলো দেখলাম, আর 20 ধারায় দেখবো বিচারের পদ্ধতি, অর্থাৎ এই আইনের অধীনে আপনি বিচার কার্যক্রম করবেন কিভাবে, সেই কথাটা আপনাকে এখানে বলতেছে। ধারা 35-এর বিধান সাপেক্ষে এই আইনের অধীনে কোনো অপরাধের বিচার 26 বা ক্ষেত্রের মধ্যে 26 কয়ের গঠিত ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে, এগুলো আসবে না। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রাইব্যুনাল মামলা শুনানি শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত প্রতি কর্মদিবসে একটানা চলবে। তাহলে ভালো করে বোঝেন যে নারী শিশুর অপরাধের বিচার কার্যক্রম কিভাবে একটানা চলে কিনা। হ্যাঁ, অবশ্যই একটানা চলবে, অর্থাৎ প্রতি কর্মদিবসে একটানা আপনাকে এই বিচার কার্যক্রম চালাতে হবে। এবং বলতেছে বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনাল বিচার কার্য শেষ করবে। এমসিকিউ, এটা ঢাকায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনাল বিচারের মামলা প্রাপ্তির তারিখ হতে, অর্থাৎ চার্জশিট প্রাপ্তির তারিখ হতে কত কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে, খুবই গুরুত্বপূর্ণ। 180 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবে। আচ্ছা, কার্যবিধি আইনে বলতেছে দায়রা আদালতে 180, ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিন, আর দায়রা আদালতে 360 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হয়। এটা তো সিআরপিসির বিধান, ঠিক আছে। আর নারী শিশুতে বলতেছে মামলা প্রাপ্তির এই তারিখ থেকে, হ্যাঁ, বিচারের জন্য মামলা প্রাপ্তির তারিখ থেকে 180 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করতে হবে। হ্যাঁ, তো এই 20 ধারায় যে বিধান থাকুক না কেন, 9-এর অধীন ধর্ষণ সংক্রান্ত মামলার বিচার কার্য ট্রাইব্যুনাল গঠনের তারিখ থেকে 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা, দেখেন, মানে ধর্ষণের কোনো অভিযোগ বিচার প্রাপ্তি আপনাকে 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে কিনা। আর ধর্ষণ ব্যতীত অন্যান্য যে অপরাধ আছে, যেমন যৌতুকের জন্য মারধর করা, যৌতুকের জন্য হচ্ছে সাধারণ আঘাত করা, গুরুতর আঘাত করা, তারপরে ভিকটিমের ছবি প্রচার করা, প্রকাশ করা, হ্যাঁ, শিশুকে শিক্ষাবৃত্তিতে মানে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা, তা নারী শিশুর এই ধর্ষণ ব্যতীত অন্য কোনো অপরাধের বিচার, ভালো করে এই পয়েন্টটা মনে রাখবেন, নারী শিশুতে ধর্ষণ ব্যতীত অন্য কোনো অপরাধের বিচার অবশ্যই আপনাকে 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ বলা আছে যে ধর্ষণ সংক্রান্ত অভিযোগ গঠন হলে আপনাকে 180 দিন কিন্তু হবে না, এখানে বলতেছে 90 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এটা বলতেছে 20 ধারা। তোমাদের একটা ভুল ধারণা ভাই, 20-এর ক খ গ এরম লেখার দরকার নাই, জাস্ট তুমি থিওরিটা মনে রাখবে এই ধারার মূল বিষয় কি, তখন 20 ধারা লিখে দিলি তাও উত্তর হবে। এখানে রিটার্নে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু আইন অনুসারে ধর্ষণের মামলা তদন্তের সময়সীমা কতদিন। তাহলে তদন্তের সময়সীমা হচ্ছে আপনার মাত্র 90 কার্য দিবস, ঠিক আছে কিনা। এই ধর্ষণ ব্যতীত অনন্য মামলার তদন্ত কার্য দিবস আপনি কিভাবে করবেন, এখানে বলতেছে যে আপনি 180 কার্য দিবসের মধ্যে আপনি এটা শেষ করবেন। আচ্ছা, আচ্ছা, এই যে তদন্তে যদি কোনো সরকারি কর্মচারীর অপরাধ প্রমাণিত হয়, সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারী এটা একটা অপরাধ হিসেবে গণ্য হবে, এবং তার বিরুদ্ধে চাকরির বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, ঠিক আছে কিনা। চাকরির বিধিমালা অনুযায়ী হচ্ছে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে, ঠিক আছে। চাকরির বিধিমালা অনুযায়ী হচ্ছে আপনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ক্লিয়ার ভাই, কথা কি বুঝতে পারছেন? তাহলে রিটেনে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে এভাবে। আচ্ছা, আমরা একটু দেখব, এখানে বলতেছে যে কোনো বিচার কার্য শেষ না করে ট্রাইব্যুনালের বিচারক যদি বদলি হয়ে যায়, তাহলে তিনি বিচার কার্যে যে মামলাটি রাখিয়া গেছে সেই পর্যায়ে হইতে তাহার স্থলাভিষিক্ত বিচারক বিচার করবে, এবং তাহার পূর্ববর্তী বিচারক যে সাক্ষ্য গ্রহণ করছে সেই সাক্ষ্যের পুনরায় সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন হবে না। তাহলে এই রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু আইনে বিচারকের বদলি হলে নতুন বিচারক মামলা বিচার কার্য কোন জায়গাতে শুরু করবে। তাহলে যেখানে বিচারক মামলা রেখে গেছে ওইখান থেকে শুরু করবে। নতুন করে আর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হবে না, তবে শর্ত থাকে, ন্যায় বিচারের স্বার্থে বিচারক যদি মনে করে নতুন করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে সাক্ষীদেরকে তলব করে আপনাকে নতুন করে পুনরায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে। তো রিটেনে প্রশ্ন আসতে পারে এভাবে যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে মামলার বিচারক বদলি হয়ে গেলে নতুন বিচারক কিভাবে মামলা পরিচালনা করবে। তাহলে নতুন বিচারক যেখান থেকে মামলা শেষ হয়েছে, তদন্ত মানে শেষ করে গেছে, ওইখান থেকেই তিনি শুরু করবে। নতুন করে সাক্ষীদের আর কোনো সাক্ষ্য গ্রহণ করার দরকার হবে না। তবে বলতেছে ন্যায় বিচারের স্বার্থে নতুন করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের যদি প্রয়োজন হয়,
সেই ক্ষেত্রে আপনাকে তাদেরকে আবার তলব করবে এবং তাদের সাক্ষ্য এখানে তিনি গ্রহণ করবে। আচ্ছা, এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছে, বলতেছে যে ন্যায় বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত যদি মনে করে নয়ের অধীনে কোনো অপরাধের বিচার রুদ্ধদ্বার কক্ষে হওয়া প্রয়োজন। এটা তো একটু কঠিনই হবে ভাই, এখানে প্রতিটা পয়েন্ট থেকে রিটেনে প্রশ্ন আসবে বা এমসিকিউ আসতে পারে। একটু কঠিন সহজ করে কিভাবে বলবেন? আমি তো সহজ করেই বল, কিভাবে প্রশ্ন আসবে সেটাও বলতেছি আমি। তাহলে নারী শিশু আইনে কোন অপরাধের বিচার রুদ্ধদ্বার কক্ষে হতে পারে? এমসিকিউ বলেন তো। ধর্ষণের, অর্থাৎ ধর্ষণ রিলেটেড, অর্থাৎ 9 ধারার অধীনে যে অপরাধগুলো আছে এই অপরাধের বিচারগুলো বেসিক্যালি আপনাকে বলতেছে যে রুদ্ধদ্বার কক্ষে আপনার হতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, রুদ্ধদ্বার কক্ষে আপনার হতে পারে ধর্ষণের বিচারগুলো, ঠিক আছে কিনা? আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা একটু দেখব যে বলতেছে কোন শিশু আইনের অধীনে যদি অপরাধ সংঘটিত হয়ে অভিযুক্ত হইলে বা উক্ত অপরাধের সাক্ষী হইলে তাহার ক্ষেত্রে হ্যাঁ, শিশু আইন 2013-এর বিধানমালা প্রযোজ্য হবে, ঠিক আছে কিনা? তাহলে নারী শিশু আইনে কোনো শিশু অভিযুক্ত হলে বা কোনো যদি শিশু সাক্ষী হয় সেক্ষেত্রে কোন আইনের বিধান প্রযোজ্য হবে? এমসিকিউ, শিশু আইন 2013। হ্যাঁ, এই বিধানটা বেসিক্যালি হচ্ছে আপনার প্রযোজ্য হবে, শিশু আইন 2013 এই বিধান প্রযোজ্য হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা একটু খেয়াল রাখবো বা নোট রাখবো। এরপরে বলতেছে কোন নারী বা শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল নারী শিশু রক্ষার্থে তার মতামত গ্রহণ ও বিবেচনা করবে। অর্থাৎ কোন নারী বা শিশুকে নিরাপত্তা হেফাজতে রাখার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুর কল্যাণ ও স্বার্থ রক্ষার তার মতামত, অর্থাৎ কোন নারী বা শিশুকে বিজ্ঞ আদালতে ইচ্ছা করলে, তোমরা ক্লাস মানে আজকে বিরক্ত হচ্ছে বুঝতে পারছি আমি, কারণ ভালো লাগতেছে না ক্লাসটা। তো কি বলতেছে যে তার মতামত বিবেচনা নেবে। কার মতামত? এখানে বলতেছে যে ওই নারী বা শিশুর মতামত বিবেচনা নেবে, তাকে রাখলে সুবিধা না অসুবিধা হবে এটা মতামতটা বিবেচনা নেবে। এরপরে বলতেছে যে এই আইনের অধীনে যা কিছু থাকুক না কেন, কেবল ধর্ষণের ক্ষেত্রে মামলা ট্রাইব্যুনাল উপযুক্ত মনে করলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার কার্য শেষ করে ফেলতে পারে। দেখছেন কত কথা কইছে। মানে নারী শিশু আইনে যাই থাকুক না কেন এই 9 ধারাটা এইবার সংশোধন হয়েছে, অর্থাৎ এই যে মানে 20-এর 9 ধারাটা, 9 উপধারাটা সংশোধন হয়েছে। এখানে বলতেছে যে এই আইনে বিচার কার্য সম্পন্ন করার ক্ষেত্রে যাই বিধানই থাক না কেন, শুধুমাত্র ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত বিচার কার্য শেষ করে ফেলতে পারবে। কয় ধারায় বলতেছে? 20 ধারায় বলতেছে, 20-এর 9 উপধারায় এই কথা বলতেছে। তাহলে আমরা 20 ধারায় বেসিক্যালি কি শিখলাম একটু দেখি, আমরা একটু সামারি করি। 20 ধারায় একটু পরে যাও, 20 ধারায় আমরা বেসিক্যালি কি শিখলাম একটু দেখি। 20-এর এত উপধারা মুখস্থ করার দরকার নাই, জাস্ট আমরা সামারিটা দেখ 20 ধারায় কি শিখছি আমরা। 20 ধারায় আমরা বেসিক্যালি শিখছি যে এই আইনের অধীনে মামলা ট্রাইব্যুনালে শুরু হওয়ার পরে কোনো কর্মবিরতি দেওয়া যাবে না, অর্থাৎ প্রতি কর্মদিবসে আপনার বিচার কার্যক্রম চলবে। এরপরে বলতেছে যে বিচার কার্য মামলা প্রাপ্তির তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করতে হবে। এমসিকিউ, কত কার্য দিবস? 180 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করতে হবে, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে 180 কার্য দিবস ঠিক আছে, তবে মামলাটা যদি ধর্ষণ হয় সেই ক্ষেত্রে 90 কার্য দিবসের মধ্যে আপনাকে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে যদি, এখানে বলতেছে যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করিবার ক্ষেত্রে ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত উপনীত হয় যে নির্ধারিত সময় বিচার কার্য সম্পন্ন না হইলে কোনো সরকারি কর্মচারী দায়ী, তাহলে তার দায়ীর এই অদক্ষতার জন্য তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, ঠিক আছে কিনা? তাহলে দেখো বন্ধুরা, সরকারি কর্মচারীর শাস্তি কিন্তু আছে 18-6, 18-9 এবং 20-এর এই 4 উপধারায় শাস্তির কথা কিন্তু আছে। অর্থাৎ মানে নির্দিষ্ট সময় তদন্তকারী কর্মকর্তা যদি নির্দিষ্ট সময় বিচার কার্য শেষ না হয়, যদি আদালত মনে করে বিচার কার্য শেষ হওয়ার পিছনে বাধা কাজ করতেছে সরকারি কর্মচারী, তবে তারও কিন্তু শাস্তির আওতায় আনা যাবে। এটা বলতেছে আপনার এই 20-এর 4 উপধারায়। গেল গা। তাহলে 18-6, 18-8 এরপরে হচ্ছে আপনার 18-9 এবং হচ্ছে আপনার এই 20-এর এই 4 যাওয়া গেল। এখন তদন্তকারী এখন যদি বিচারক বদলি হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? তো বিচারক বদলি হলে নতুন বিচারক যদি আসে কোর্টে, তাহলে ওই বিচারক ওইখান থেকেই মামলা শুরু করবে। তাহলে কি নতুন করে সাক্ষ্য প্রমাণের দরকার নাই। তবে নতুন বিচারক যদি মনে করে নতুন করে সাক্ষ্য প্রমাণ নিতে হবে, সেই ক্ষেত্রে নতুন বিচারক নতুন সাক্ষীদের তলব করে তাদের সাক্ষ্য গ্রহণ করতে পারবে, ঠিক আছে কিনা? এখানে আরো বলতেছে যে এই নারী শিশু আইনের অধীনে 9 ধারার অপরাধের বিচার রুদ্ধদ্বার কক্ষে হবে, রুদ্ধদ্বার কক্ষে, ট্রায়াল ইন ক্যামেরা। প্রশ্ন আসতে পারে নারী শিশু আইনে কখন
অপরাধের বিচার রুদ্ধদ্বার কক্ষে হয়, তখন তো এই 20 ধারায় কিন্তু লেখা আছে, সারা বই খুঁজে উত্তর পাবা না, এই 20-এর 6 উপধারায় এই কথাটা লেখা আছে। প্রশ্ন আসতে পারে, নারী শিশু আইন অনুসারে কোনো শিশু অভিযুক্ত হলে বা শিশু সাক্ষী হলে সেই ক্ষেত্রে যতদূর সম্ভব কোন আইনের বিধান প্রযোজ্য হবে? সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার এই শিশু আইনের বিধান আপনার প্রযোজ্য হবে, এমসিকিউ। এরপরে বলতেছে, কোন নারী বা শিশুকে যদি কোনো সেফ হোমে রাখা হয়, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনার কার মতামত বিবেচনা নেবে? তাহলে ওই নারী বা শিশুর মতামত হচ্ছে বেসিক্যালি আপনার এখানে বিবেচনায় নেবে, এই কথাটাই এখানে বলতেছে। এখানে আর একটা কথা বলতেছে, বলতেছে যে এই 20 ধারায় যাই থাকুক না কেন, ট্রাইব্যুনাল যদি মনে করে ধর্ষণ মামলার ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের উপর ভিত্তি করে মামলার বিচার কার্য সম্পূর্ণ করে ফেলতে পারে। তাহলে এমসিকিউ, ধর্ষণ মামলার ক্ষেত্রে কোন কোন বিষয়ের বিচার কার্য শেষ করা যাবে? আপনার মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্য, এই দুটো থাকলেই বিচার কার্য শেষ। ঠিক আছে কিনা? এই হলো 20 ধারা। আচ্ছা, 21 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। 21 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে, এটা তোমরা জানো। 21 ধারায় বলতেছে যে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া কি? আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া। 21 ধারা একটু চেঞ্জ হয়েছে, আমরা দেখবো। ফৌজদারি কার্যবিধি 87, 88 ও 339-এর ক্ষয়ের ভিন্নতার যাই থাকুক না কেন, অর্থাৎ হুলিয়া, কোরক এবং হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞাপন যাই থাকুক না কেন, ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল এই মর্মে যদি বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তাহার গ্রেপ্তার বা তাকে গ্রেপ্তারে সোপর্দ করানোর জন্য পলাতক রয়েছে, আত্মগোপনে রয়েছে, গ্রেপ্তারের আসার সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে অভিযোগপত্র গৃহীত হবার তারিখ হইতে পরবর্তী 20 দিনের মধ্যে উক্ত অনুপস্থিত পলাতক ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য একটি বাংলা দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবে এবং উক্ত অভিযুক্ত ব্যক্তিকে নোটিশ জারি করে হাজির হওয়ার নির্দেশ প্রদান করতে পারবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উক্ত অভিযুক্ত ব্যক্তি হাজির না হলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতে পারবে। আচ্ছা, একটু দেখি আমরা, মানে সহজ কথা কইছে। অর্থাৎ নর্মালি কোনো আসামিকে আদালতে হাজির করার নিয়ম হচ্ছে সিআরপিসি 87, 88 এবং 339-এর খ ধারার বিধান পদ্ধতি অনুসরণ করে আপনাকে হাজির করতে হবে। তবে এই নারী শিশুর আপনার এই 21 ধারায় যেটা বলতেছে, বলতেছে কি যে সিআরপিসি তে যে নিয়ম থাকে থাকুক গা, কোনো সমস্যা নাই। এই আসামি যদি আত্মগোপন করে বা পলাতক থাকে, একটা জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে তাকে হাজির হওয়ার জন্য, অথবা তাকে হাজির হওয়ার জন্য কি করতে পারবে বলা হচ্ছে যে আপনার এই নোটিশ দিতে পারবে। তবে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিলে 20 দিন হচ্ছে সময় দিতে হবে। যদি তারপরে সে হাজির না হয়, তার অনুপস্থিতিতে আপনার এই আচ্ছা, এই তথ্য প্রযুক্তির যে কোনো উপযুক্ত মাধ্যমে, অর্থাৎ তুমি ফেসবুকেও পোস্ট করতে পারো যে এই ব্যক্তি পলাতক, তাকে হাজির হতে হবে। তাহলে এমসিকিউ, তথ্য প্রযুক্তির মাধ্যমে হাজিরের বিধান নারী শিশুর কোন ধারায় করছে? তাহলে 21 ধারায় কিন্তু এই বিধানটা কিন্তু করছে। আচ্ছা, পুরন বই পড়লে তো হবে না ভাই, এই আইনটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ আকারে আমাদের পড়তে হবে। তাহলে আমরা 21 ধারা থেকে কি দেখলাম? 21 ধারায় দেখলাম আসামি হাজিরের ক্ষেত্রে সিআরপিসি 87, 88, 339-এর খ এই বিধান প্রযোজ্য না। প্রযোজ্য কি? নারী শিশুর আপনার 21 ধারা প্রযোজ্য। বলতেছে যে ব্যক্তি আত্মগোপনে আছে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। কি পত্রিকা? বাংলা পত্রিকা। কোন ধরনের পত্রিকা? জাতীয় পত্রিকা। এবং তথ্য প্রযুক্তির যে কোনো মাধ্যম ব্যবহার করে আপনাকে এই বিজ্ঞাপনটা আপনি দিতে পারবেন। এবং বলা হচ্ছে যে আপনার উপযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞ আদালত আপনার কি করতে, মানে নোটিশ দিতে পারবে, নোটিশ। হ্যাঁ, নোটিশের মাধ্যমে হাজির করতে বাধ্য করতে পারবে। তারপরে যদি আপনার হাজির না হয়, সেই ক্ষেত্রে তার উপস্থিতিতে বিচার কার্যক্রম আপনার চালাতে পারবে। এই হচ্ছে 21 ধারা। তবে শর্ত থাকে যে কোন অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হবার পর বা ট্রাইব্যুনালে হাজির করিবার পর বা জামিনে মুক্ত থাকা পলাতক হয়, সেক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য না এবং ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল কাল লিপিবদ্ধ করে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্য নিষ্পন্ন করতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি আদালতে একবার হাজির হয়েছিল, জামিনে মুক্তি আছে, যার রিকল আছে নাকি, তাহলে এই জামিনে মুক্ত প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কোনো বিধান প্রযোজ্য হবে না। ঠিক আছে কিনা? তাহলে কি স্যার 300 না, এটা দেওয়া যাবে না। নারী শিশু আইনে আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি লেখো। যদি পুস্তক ব্যতীত পরীক্ষায় আসে, তোমাকে না দেখেই কিন্তু এটা লিখতে হবে। তাহলে আমরা মুখস্থ করি, প্রশ্নটা কি বলছে? বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইনে 87, 88 এবং 339-এর খতে যে বিধান থাকুক না কেন, নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সংশোধনী 2025 এর 21 ধারায় বলা হয়েছে, কোন আসামি যদি মানে বিচার বিচার মানে আত্মগোপন করে বা পলাতক থাকে, সেই ক্ষেত্রে মামলার এই বলা আছে যে আপনার এই
বলা আছে যে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গৃহীত হওয়ার তারিখ হতে, অর্থাৎ ট্রাইব্যুনাল অভিযোগপত্র গৃহীত হওয়ার তারিখ হতে 20 কার্য দিবসের মধ্যে পত্রিকায় বা অন্য কোনো তথ্য প্রযুক্তির সঠিক মাধ্যম ব্যবহার করে তাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে। এমসিকিউ, কয়টি পত্রিকা? একটি পত্রিকা। কি পত্রিকা? বাংলা। কোন ধরনের? জাতীয়। অথবা তথ্য প্রযুক্তি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারবে। এবং বলতেছে যে আপনার এই যদি আপনার ট্রাইব্যুনাল যদি অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করতে হয়, সেই ক্ষেত্রে সে এইভাবে করতে পারবে। এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। যদি সে হাজির না হয় কতদিন সময় দেবে? এমসিকিউ 20 কার্য দিবস হচ্ছে আপনাকে সময় দেবে, এর বেশি সময় বিজ্ঞ আদালত বেসিক্যালি হচ্ছে আপনার দেবে না। এটা একটু মনে রাখবেন, ঠিক আছে কিনা? তবে শর্ত থাকে যে যে ব্যক্তি একবার আত্মগোপনে রয়েছে বা যে ব্যক্তি একবার পলাতক মানে হাজির হয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনার তাকে আদালতে হাজির করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার না। অর্থাৎ ছুটিতে যে ব্যক্তি আছে বা যে ব্যক্তি মানে জামিনে মুক্ত আছে, ওই ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার এখানে নাই। এই হলো আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি, ঠিক আছে কিনা? তো আশা করি আপনারা পারবেন, একটু কঠিন আছে এগুলো। আচ্ছা, এরপরে চলো 22 ধারা, নারী শিশু আইনে ভিকটিমের জবানবন্দি কখন কিভাবে কে রেকর্ড করে, লেখো। 5 মার্কের প্রশ্ন। তাহলে নারী শিশুর 22 ধারায় ভিকটিমের জবানবন্দির কথা কিন্তু বলা হয়েছে। 22 ধারায় বলতেছে এই আইনের অধীনে অপরাধ সংগঠিত কোনো তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী অন্য কোনো ব্যক্তি কিংবা অনুকূলস্থ কোনো আসামিকে ধৃত করার সময় কোনো পুলিশ অফিসার যদি মনে করে অপরাধের শিকার ব্যক্তি বা ঘটনার সম্পর্কে মানে অবগত আছে, ঘটনাটি নিজ চোখে দেখছে, এমন ব্যক্তির জবানবন্দি অপরাধের ত্বরিত বিচারের স্বার্থে কোনো ম্যাজিস্ট্রেট অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে তিনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে উক্ত জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে নির্দেশ দেবে। দেখেন, ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এখানে বাদীর জবানবন্দি কিভাবে নেবে? অর্থাৎ এখানে বলতে তদন্তকারী কর্মকর্তা অথবা অন্য কোনো তদন্তকারী ব্যক্তি যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে ভিকটিমের জবানবন্দি নেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত জবানবন্দি গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার মধ্যে অনুরোধ করতে পারবে, ঠিক আছে কিনা? ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা অন্য কোনো স্থলে জবানবন্দি গ্রহণ করবে এবং উক্তরূপ গৃহীত জবানবন্দি তদন্ত প্রতিবেদন সহিত সামিল করে ট্রাইব্যুনাল তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট সরাসরি প্রেরণ করবে। খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে এসে জবানবন্দি গ্রহণ করতে পারবে বা অন্য কোনো স্থানে জবানবন্দি আপনার গ্রহণ করতে পারবে। এই কথাটাই এখানে বলতেছে। এখানে বলতেছে যে উল্লেখিত কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনাল শুরু হয় এবং দেখে যে দুই উপধারা জবানবন্দি ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করছে বা তিনি সাক্ষ্য দিতে অক্ষম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে হাজির করা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ, তাহলে উক্ত ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দির মামলায় সাক্ষী হিসেবে গ্রহণীয় হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে নারী শিশু আইনে ভিকটিমের জবানবন্দি কখন সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, লেখো। তাহলে ভিকটিমের জবানবন্দি এই 22 ধারায় সাক্ষ্য হিসেবে গ্রহণীয়। 22-এর 3-এ আপনাকে এই কথাই বলতেছে যে ভিকটিম মরে গেলে, ভিকটিম মরার পূর্বে যদি ম্যাজিস্ট্রেটের কাছে তার বিবৃতি দিয়ে যায়, সেই ক্ষেত্রে এই বিবৃতি সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ করতে পারবে। তবে শর্ত থাকে যে শুধুমাত্র উক্ত সাক্ষ্যের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল কি দেবে না? সাজা দেবে না, সাজা দেবে না। তাহলে এই 22 ধারাটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ আছে। অর্থাৎ সাক্ষীর জবানবন্দি রেকর্ডে ভিকটিমের জবানবন্দি কখন কিভাবে রেকর্ড করা হয় নারী শিশু আইনে লেখো। এই 22 ধারা আপনাকে মুখস্থ করতে। 22 ধারা থেকে গত বছরের আগের বছর প্রশ্ন আসছিল। তাহলে এই ভিকটিমের শিকার এটা আছে জবানবন্দি লিখিতভাবে গ্রহণ করার জন্য ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবে, ম্যাজিস্ট্রেট এটা লিখিতভাবে এটা গ্রহণ করবে, ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে এটা জবানবন্দি ঠিক আছে, কিন্তু এই ভিকটিম যদি মারা যায় বা তাকে হাজির করার সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ হয়, সাক্ষ্য দেনে অক্ষম হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ট্রাইব্যুনাল উক্ত জবানবন্দি হ্যাঁ আদালতের সাক্ষ্য হিসেবে আপনার ব্যবহার করতে পারবেন। তবে শর্ত থাকে যে ওই ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির অর্থাৎ ভিকটিমের কেবলমাত্র স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামিদেরকে শাস্তি প্রদান করলে এটা বেআইনি হবে, অর্থাৎ এটা বৈধ না। এই কথা যেমন আমি যদি কই আমাকে ক নামক ব্যক্তি যদি কয় অমুক অমুক ধর্ষণ করছে, তাহলে ক নামক ব্যক্তির জবানবন্দির রেকর্ড হচ্ছে আপনার 22 দ্বারা, এই জবানবন্দি দেওয়ার পরে আসামিরা মনে করেন খালাস পেয়ে গেল, তাহলে এখানে এই জবানবন্দির কোনো ভিত্তিটা কিন্তু কম হয়ে যায়। এই কথাটাই আপনাকে বলতেছে এই নারী শিশু আইনের 22 ধারা। তাহলে আমরা কি দেখলাম? আমরা 18 ধারায় দেখলাম অপরাধ তদন্তের সময়সীমা, 19 ধারায় দেখলাম হচ্ছে কোন আসামিকে জামিন জামিন সংক্রান্ত বিধান, 20 ধারায় আমরা শিখলাম বিচার সংক্রান্ত বিধান,
21 ধারায় আমরা শিখলাম আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম, ঠিক আছে কিনা? এগুলো সৃজনশীল আকারে সব নোট আমরা দেখবানি বা পড়াবানি, ঠিক আছে? আচ্ছা, আমার শরীরটা একটু ভালো লাগতেছে না। সকালবেলা আমি ক্লাস নেব, সকাল 6:30টায় ক্লাস হবে। 6:30টায় আমরা কালকে দণ্ডবিধি পড়াবো এবং ওই যে কার্যবিধির প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে? আজকে ভালো লাগতেছে না, হ্যাঁ? আজকে থাকেন সবাই, সকালে ক্লাসে থাকেন, আল্লাহ রাস্তায় সবাই ক্লাসে থাকেন। সকালে 6:30টায় দণ্ডবিধি পড়াবানি এবং কার্যবিধির প্রশ্ন, বাকি 20টা প্রশ্ন আছে আমার গাইডে, 20টা প্রশ্ন আমি দেখবানি। চাপ হয়ে যাচ্ছে আমাদের, তাই না? নারী শিশু আইনে একটু সংশোধন হতে একটু ঝামেলা হয়েছে, প্যারা নিয়েন না। এই মুহূর্তে আমার গাইড যার কাছে আছে, আমার গাইডের পুলিশ আইনের প্রশ্নগুলো একটু দেখেন, ঠিক আছে? সকাল 6:30টায় ক্লাসে থাকেন। শোনেন, তোমার পড়া লাগবে না, তুমি যদি ক্লাসে খালি থাকো এবং এই লেকচার গুলো শোনো, এতেই দেখবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি গাফিলতি করেন, না পড়েন, ক্লাসে হাজির না থাকেন, নোটগুলো না দেখেন, তাহলে কিন্তু হলো না। একটু হাজির থাকেন, একটু চেষ্টা করেন, নিজের ইমপ্রুভমেন্ট নিজেই আপনি চোখে দেখবেন, নিজের ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ নিজেই চোখে দেখবেন, ঠিক আছে? তো আর কথা বলবো না, ভালো লাগতেছে না, ডিউটি করেছিলাম তো। ইনশাল্লাহ সকালে অবশ্যই ক্লাস হবে, সকালে ক্লাস হবে, সবাই থাকবেন। সকালে দণ্ডবিধি পড়াবো এবং আমরা কার্যবিধির প্রশ্নগুলো দেখবো, ঠিক আছে? আবার কালকে আবার সন্ধ্যায় ক্লাস আছে, এই নারী শিশু আমরা পড়বো, ঠিক আছে? কালকেও 2 বেলা ক্লাস। কালকে হলো সকাল 6:30 এবং সন্ধ্যা 7টায় ক্লাস।